নমস্কার। আজকে আপনাদেরকে আমি আমের এই সময়ের কিছু পরিচর্যা বলবো, যেই পরিচর্যাটা মানুষ মিস করে যান। কিছু ইন্টারনাল ডিসঅর্ডারের কথা বলবো, যেগুলো আমে হয় পোকার জন্য নয়, বিভিন্ন প্রাকৃতিক কারণে এবং গাছের নিজস্ব কিছু ইন্টারনাল কারণের জন্য কিছু ত্রুটি দেখা যায় এবং তার ফলে প্রচুর আম নষ্ট হয় এবং যেটা মানুষ এড়িয়ে যান। এই সময় কেউ ফল আটকানো রোধ করার জন্য ইউরিয়া স্প্রে করছেন, কেউ গাছে ইনসেকটিসাইড স্প্রে করছেন, কেউ ফাঙ্গিসাইড স্প্রে করছেন। এগুলো বাদেও যে জিনিসটার আরো দরকার আমাদের প্রয়োগ করা এই সময়, সেটা সম্বন্ধে আমি বলবো আপনাদেরকে। তার আগে বলে দিই, আজকের ভিডিওটা আমের ইন্টারনাল ডিসঅর্ডারস নিয়ে থাকছে। কি কি কভার করব এখানে? আজকে আমি কভার করব আমের ব্ল্যাক টিপ, ইন্টারনাল নেক্রোসিস, ফ্রুট ক্র্যাকিং, ফ্রুট ড্রপিং, ক্লাস্টার ফরমেশন, জেলিসিড ফরমেশন, স্পঞ্জি টিস্যু ফরমেশন। এতগুলো ইন্টারনাল ডিসঅর্ডার আমে দেখা যায়। সবার প্রথমে শুরু করা যাক ব্ল্যাক টিপ। ব্ল্যাক টিপ ডিসঅর্ডার এটা কেন হয় আমে? আমে যখন আম মার্বেল আকৃতি ধারণ করে বা মটর আকৃতি ধারণ করে, তখন দেখবেন আমের ঠিক তলার অংশে কালো 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 পচতে শুরু করছে। আম যখন অনেক সময় মার্বেল সাইজেরও বড় হয়ে যাবে, সেমি ম্যাচিউরিটিতে পৌঁছাবে, তখনও কিন্তু এটা দেখতে পাওয়া যায়, কাটিমনে প্রভূতভাবে দেখতে পাওয়া যায়। এছাড়া ইন্ডিয়ান ভ্যারাইটির মধ্যে দশেরিতে এই প্রবলেমটা দেখতে পাওয়া যায়, টিপটা আস্তে আস্তে কালো হয়ে পচতে থাকে। কেন হয়? যখন আম ডেভেলপ হয়, যখন ডেভেলপিং পিরিয়ডে থাকে, অর্থাৎ যখন মটর দানা থেকে মার্বেল দানা থেকে আরো বড় থেকে ম্যাচুরিটিতে যায়, এই সময়টাতে যদি এই পরিবেশে, এই গাছের আশেপাশের পরিবেশে, ফলের কাছের পরিবেশে যদি অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, তাহলে কিন্তু এইটা দেখতে পাওয়া যায়। এবারে স্টাডিতে বলা হচ্ছে, বিভিন্ন স্টাডিতে বলা হচ্ছে ব্রিক কিল্ন মানে ইট ভাটা বা টালি ভাটা যে সমস্ত জায়গাতে আছে, তার সারাউন্ডিং 40-50 কিলোমিটারের মধ্যে যে সমস্ত আম বাগান, সেই সমস্ত আম বাগানের ক্ষেত্রে এইটা দেখতে পাওয়া যায়। অনেকে মনে করেন কার্বন মনোক্সাইড যে রিলিজ করে, তার জন্য এই এরিয়াটা অ্যাসিডিক হয়ে যায়, আম গাছের এনভায়রনমেন্টটা অ্যাসিডিক হয়ে যায়, তাই জন্য এই টিপটা কালো হতে শুরু করে, ব্ল্যাক টিপ দেখা যায়। তো ইট ভাটার আশেপাশে এটা বেশি দেখা যায়। শুধু ইট ভাটা নয়, ফ্যাক্টরির আশেপাশেও এটা কিন্তু বেশি দেখা যায়। কোথাও ফ্যাক্টরি রয়েছে, তার আশেপাশে 50-100 কিলোমিটারের মধ্যে কিন্তু এই ডিসঅর্ডারটা দেখতে পাওয়া যায় এবং কালপ্রিট হিসাবে কিন্তু অ্যাসিডিক এনভায়রনমেন্ট কেই দায়ী বলে মনে করা হয়। তো এই অ্যাসিডিক এনভায়রনমেন্ট যখন গাছের ক্ষতি করছে, ব্ল্যাক টিপ করছে, তাহলে আমাদেরকে ওই জায়গায় কি করতে হবে? অ্যাসিডিক এনভায়রনমেন্টটাকে নিউট্রালাইজ করে দিতে হবে। তো অ্যাসিডকে নিউট্রালাইজ কে করবে? ক্ষার। তাহলে একটা ভালো ক্ষার, যেটা গাছের জন্যও ভালো, সেরকম ক্ষার আমরা জেনারেলি কি ইউজ করি? বোরাক্স বা বোরন। বোরন 10%, 10.5% বোরন আপনারা গাছে দুবার স্প্রে করবেন। কখন? একবার যখন ফল ঠিক এইরকম থাকবে মটর দানার মতো, আর একবার ঠিক 15 থেকে 20 দিন পরে। এর ফলে কি হবে? এর ফলে অ্যালকালাইন হাইড্রোলাইসিসের মাধ্যমে এই বোরনটা এই জায়গায় বাফারিং এজেন্ট হিসাবে কাজ করবে। অর্থাৎ বোরনটা ওই অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করে ওই জায়গার এনভায়রনমেন্টটাকে নিউট্রালাইজ করে দেবে। তো নিউট্রালাইজ করার জন্য আম কিন্তু আবার ভালো মতো বাড়তে পারবে। তাই বোরন ব্যবহার আবশ্যিক। যদিও ইট ভাটার আশেপাশে বা ফ্যাক্টরির আশেপাশে ছাড়াও দূরেরও কোনো আম বাগানে এই প্রবলেমটা দেখতে পাওয়া যায়, ওই জায়গার পরিস্থিতি, ওই জায়গার এনভায়রনমেন্ট অ্যাসিডিক হলে। তাই বোরন একমাত্র সলিউশন। বোরন ছাড়াও আপনারা যে কোনো ক্ষারীয় পদার্থ ব্যবহার করতে পারেন, যেমন ওয়াশিং সোডা, কস্টিক সোডা, এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। যদি বোরন ব্যবহার করেন বা বোরাক্স ব্যবহার করেন, লিটারে 2.5 গ্রাম করে ইউজ করবেন। 0.5 থেকে 2.5 গ্রাম পর্যন্ত ইউজ করার ডোজ বোরাক্স বা সোহাগা
বা আপনারা বোরন মার্কেটে কিনতে পাওয়া যায় কম দামি, 30-40 টাকা 50 টাকা দাম, সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন ব্ল্যাক টিপের হাত থেকে বাঁচার জন্য। এটা কিন্তু সিগনিফিকেন্টলি আমের ক্ষতি করে, আম অকালে ঝরে যায় এবং বড় হলেও সেই আম আর ভক্ষণযোগ্য থাকে না। এবারে চলে আসবো ইন্টারনাল নেক্রোসিসে। ইন্টারনাল নেক্রোসিসে কি হয়, আম ওয়াটার সোকড অ্যাপিয়ারেন্স দেখায় যখন মার্বেল আকৃতি ধারণ করে। ওয়াটার সোকড অ্যাপিয়ারেন্সটা কি, আমের যে কোনো অংশ আস্তে আস্তে দেখবেন খয়েরি আকার ধারণ করছে এবং একটা জায়গাতে জল শুষলে যেরকম ভাবে ছড়িয়ে যায় ঠিক সেরকম ভাবে আস্তে 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 ছড়িয়ে যাচ্ছে এবং সেটা আস্তে আস্তে ব্রাউন থেকে ব্ল্যাকে পরিণত হয় এবং সেখান থেকে মাঝে মাঝে আঠা বেরোয় এবং ফলটা ফিজিওলজিক্যাল ম্যাচুরিটিতে পৌঁছানোর আগেই ঝরে পড়ে। এর এক্সাক্ট কারণ এখনো পর্যন্ত অজানা, তবে অনেক সায়েন্টিস্ট মনে করেন এটা বোরন ডেফিসিয়েন্সির জন্য হয়ে থাকে। তাই এই ইন্টারনাল নেক্রোসিস কে আটকানোর জন্য আমরা দুভাবে বোরন ব্যবহার করতে পারি। এক, যখন অক্টোবর নাগাদ আমরা গাছে সার বীজ প্রয়োগ করি অর্থাৎ মুকুল আসার আগে আগে, তখন কিন্তু একটা 10 বছরের গাছে 250 গ্রাম বোরন গাছের গোড়াতে আমরা ছড়াতে পারি বা 1% হারে বোরন আমরা স্প্রে করতে পারি। লিটারে 1 গ্রাম থেকে 2.5 গ্রাম পর্যন্ত ম্যাক্সিমাম বোরন আমরা স্প্রে করতে পারি গাছে অক্টোবরে একবার, এবং যখন ফ্রুট সেট হয়ে যাবে, যখন মার্বেল আকৃতি বা মটর দানার মতো হয়ে যাবে, তখন মটর দানা যখন হবে তখন একবার স্প্রে করবেন, তার ঠিক 15 দিন পরে আরো একবার, তার ঠিক 15 দিন পরে আরো একবার। অর্থাৎ মাটিতে যদি অ্যাপ্লাই না করেন, যদি আপনারা শুধু ফলিয়ারি অ্যাপ্লাই করতে চান, তাহলে মোট 3 বার বোরন অ্যাপ্লাই করতে হবে। একবার যখন মটর দানা, নেক্সট তার 10 দিন পরে 15 দিন পরে, নেক্সট তারও 10 দিন 15 দিন পরে, কমপ্লিট। এইটা করলে ইন্টারনাল নেক্রোসিস হবে না। আগে বললাম ব্ল্যাক টিপ, যদি এটা করেন তাহলে ব্ল্যাক টিপও থেকে আপনি রক্ষা পাবেন, ইন্টারনাল নেক্রোসিস থেকেও আপনি কিন্তু রক্ষা পাবেন। মাথায় রাখতে হবে ভারতবর্ষে 10এরই আমের প্রোডাকশনে ইন্টারনাল নেক্রোসিস এবং ব্ল্যাক টিপ ফরমেশন প্রায় 20% ক্রপ লসের কারণ। তাহলে ভেবে দেখুন, কোনো পোকা নয়, কোনো সারের অভাব নয়, কোনো কিছুর অভাব নয়, শুধুমাত্র এই ইন্টারনাল নেক্রোসিস এবং ব্ল্যাক টিপের জন্য কিন্তু এত ফল নষ্ট হয়ে যেতে পারে। সামান্য একটু প্রতিকার, বোরন অ্যাপ্লিকেশন। বোরন অ্যাপ্লাই করলে কিন্তু এগুলো সিগনিফিকেন্ট হারে কমিয়ে দিতে পারবেন আপনি। নেক্সট প্রবলেম, ফ্রুট ড্রপিং। আম প্রচুর পরিমাণে গাছ থেকে ঝরে যাচ্ছে। দেখুন, ফ্রুট ড্রপিংটা কিন্তু ন্যাচারাল প্রসেস গাছের স্ট্রেস কম করার জন্য, কিন্তু সেটা যখন মাত্রাতিরিক্ত হয়ে যাবে তখন কিন্তু প্রচুর পরিমাণে ক্রপ লসের সম্ভাবনা থেকে যায়। তো এখানে কি হয়, যার জন্য অতিরিক্ত ফল ঝরে যায়। মাথায় রাখতে হবে আমাদেরকে, যখন ফলের সাইজ এইরকম মটর দানার মতো হয় তখন গাছে প্রচুর পরিমাণে অ্যাবসাইসিক অ্যাসিড এবং ইথিলিন সিক্রিট হয়, তার ফলে গাছ স্ট্রেসে চলে যায় এবং গাছে অক্সিন এবং জিবরেলিনের পরিমাণ কমে যায় এবং ফলস্বরূপ প্রচুর পরিমাণে ফল ঝরে যায়। আর রেশিওটা দেখুন, যখন আম ধরে তখন একটা গাছে পার প্যানিকেল, একটা পুষ্পমঞ্জরিতে 25 থেকে 75টা আম ধরে। যখন ম্যাচুরিটিতে পৌঁছায় তখন পার প্যানিকেল 0.4 to 0.8 টা আম থাকে, অর্থাৎ একটা প্যানিকেলে একটা আমও থাকে না, কোনো কোনো প্যানিকেল মিস চলে যাবে, একটা আম থাকবে না। তো এত সিগনিফিকেন্ট যদি লস হয়, তাহলে এই যে জিবরেলিক অ্যাসিড বা অক্সিন গাছে কমে গেছে সেটাকে আমাকে বাড়িয়ে দিতে হবে সামান্য কিছুটা, তাহলে কিন্তু গাছ ফ্রুট রিটেন করে রাখবে, ধরে রাখবে এবং ফ্রুট ড্রপের পরিমাণ কমে যাবে।
কিছুটা ফ্রুট ড্রপ হবে, ইনফ্যাক্ট 99% ফ্রুট ড্রপ হবে। ওই 1% কে ধরে রাখার জন্য বাকি অনেক প্যারামিটার আছে, জল দিতে হবে, হ্যান ত্যান সেগুলো আছে, কিন্তু এই কেসে ফ্রুট ড্রপটা সবচেয়ে সিগনিফিকেন্টলি হচ্ছে অ্যাবসাইসিক অ্যাসিড এবং ইথিলিন গাছে বেড়ে যায়, স্ট্রেস তার জন্য গাছে বেড়ে যায় এবং তার জন্য অক্সিন এবং জিববেরেলিন কমে যায়। তাহলে আমরা সিনথেটিক্যালি অক্সিন দিতে পারি। একটা সিনথেটিক অক্সিনের নাম কি? আলফা ন্যাপথাইল অ্যাসিটিক অ্যাসিড। NAA গাছে আমরা দিতে পারি, বাজারে পাওয়া যায় প্ল্যানোফিক্স ব্র্যান্ড নেমে। 20 ppm NAA দুবার যদি আমরা ব্যবহার করি এই সিনথেটিক অক্সিনটা, তাহলে কিন্তু গাছের ফল ঝরা আমরা সিগনিফিকেন্টলি কমাতে পারবো। এখনো পর্যন্ত প্রমাণ হওয়া বেস্ট প্রোডাক্ট টু রিডিউস ফ্রুট ড্রপ ইনসিডেন্স হলো আলফা ন্যাপথাইল অ্যাসিটিক অ্যাসিড। 20 ppm এ কখন ব্যবহার করবেন? যখন ফলের সাইজ এরকম মটর দানার মতো থাকবে তখন একবার, দ্বিতীয়বার যখন ফলের সাইজ মার্বেল গুলির আকার ধারণ করবে তখন। কত ডোজ থাকবে? লিটারে 0.5 ml, লিটারে 0.5 ml, তার বেশি নয়, নয়, তাহলে কিন্তু ফল ঝরে যাবে। এখানে অনেকে প্রশ্ন করবেন যে আপনি তো বললেন অক্সিন এবং জিববেরেলিন দুটো কমে যায়, আমরা কি এখানে অক্সিনের জায়গায় অর্থাৎ সিনথেটিক অক্সিন NAA এর জায়গায় জিববেরেলিক অ্যাসিড ইউজ করতে পারি? জিববেরেলিক অ্যাসিড ইউজ করতে পারেন, কিন্তু এখনো পর্যন্ত এই সম্পর্কিত বিশেষ স্টাডি হয়নি। কিছু কিছু স্টাডিতে বলেছেন 0.001% জিববেরেলিক অ্যাসিড গাছে প্রতি লিটার জলে 1 ml করে স্প্রে করলেও কিন্তু ফ্রুট ড্রপ আটকানো সম্ভব, কিন্তু বেস্ট রেজাল্ট পাওয়া যায় NAA। এই ছিল ফ্রুট ড্রপ। এরপরে চলে আসবো ফ্রুট ক্র্যাকিং বা ইন্টারনাল ক্র্যাকিং, ফল ফেটে যাওয়া, ফেটে চিড়ে যাওয়া। ফল ফেটে যখন যায় তখন তার কারণ হিসাবে আমরা কি মনে করি? তার কারণ হিসাবে আমরা তিনটে জিনিসকে দায়ী করে থাকি। এখনো পর্যন্ত এক্সাক্ট রিজন আমাদের কাছে জানা নেই, এখনো অজানা, কিন্তু যে তিনটে জিনিস মাথায় রাখা হয়, যে তিনটে জিনিস মনে করা হয় এর কারণে এই ফল ফেটে যাওয়া। প্রথম, ইনঅ্যাডিকুয়েট সয়েল ময়েশ্চার ইন ড্রাই পিরিয়ড। যখন প্রচুর গরম হয়ে যায়, আবহাওয়া গরম হয়ে যায়, টেম্পারেচার বেড়ে যায়, তখন গাছের গোড়ায় যদি পর্যাপ্ত জল না থাকে তাহলে কিন্তু ফল ফেটে যায়, প্রথম। দ্বিতীয়, পটাশিয়াম ডেফিসিয়েন্সি। যদি ফল ধরাকালীন গাছে পটাশিয়ামের ডেফিসিয়েন্সি হয় তাহলে কিন্তু ফল ফেটে যেতে পারে। 3 নম্বর, ফল যখন মটর দানার মতো হবে তখন যদি গাছে বোরনের অভাব হয় তাহলে কিন্তু ফল ফেটে যেতে পারে। এবং একটা অ্যাডিশনাল পয়েন্ট হিসাবে মনে করা হয়, গাছে যদি স্ট্রেস হয় এবং গাছে যদি সেই সময় অক্সিজেনের পরিমাণ কমে যায় তাহলে কিন্তু ফল ফেটে যেতে পারে। এবং এর ফলে সিগনিফিকেন্ট ফ্রুট লস, যারা চাষি আছেন তারা জানেন, আমি যেগুলো যেগুলো এতদিন বলছি তারা সবাই দেখেছেন এগুলো হয়, কিন্তু কারণটা আমি বলছি এবং প্রতিকারের উপায়টা আমি বলছি। তো যে ফল ফেটে যাওয়া, তাহলে এই তিনটে কারণের জন্য যদি হয় তাহলে এই তিনটে কারণ আমাদেরকে কারেকশন করে দিতে হবে। কি কারণ? প্রথমে, যখন প্রচুর টেম্পারেচার থাকবে তখন গাছের গোড়াতে মালচিং করুন, জল দিন, গাছের গোড়াতে মালচিং করুন, জল দিন, কারেকশন 1। 2 নম্বর কারেকশন, আমরা কি করব? পটাশিয়াম অ্যাপ্লাই করব। পটাশিয়াম NPK রূপে আপনারা ব্যবহার করতে পারি, বা সালফেট অফ পটাশ বা বিমুরেট অফ পটাশ আমরা ব্যবহার করতে পারি। রেকমেন্ডেড সালফেট অফ পটাশ আপনারা গাছে স্প্রে করে দেবেন, গাছে সালফেট অফ পটাশ স্প্রে করে দেবেন। আমার পছন্দের কিন্তু 0-52-34 NPK এটা আমি স্প্রে করে থাকি। তারপরের পয়েন্ট, বোরন। আগেই বলেছি আপনারা ফ্রুট টিপ, ব্ল্যাক টিপ এবং ইন্টারনাল নেক্রোসিসের হাত থেকে বাঁচার জন্য অলরেডি বোরন প্রয়োগ করছেন, তো সেই বোরনই এখানেও প্রয়োজন। 1% to 1.5% to 2.5% বোরন আপনারা ব্যবহার করবেন। অলরেডি যদি ওইটার কারণে ব্যবহার করে থাকেন ব্ল্যাক টিপ এবং নেক্রোসিসের জন্য, তাহলে আর এটার জন্য আলাদা করে বোরন স্প্রে করতে হবে না। এবং আলফা ন্যাপথাইল অ্যাসিটিক অ্যাসিড অর্থাৎ সিনথেটিক অক্সিন আমরা স্প্রে করতে পারি এখানে 0.5 ml পার লিটার অফ ওয়াটার, 20 ppm NaA। যদি আপনারা
ফ্রুট ড্রপিং আটকানোর জন্য অলরেডি এনএ দিয়ে থাকেন, তাহলে ইন্টারনাল ক্র্যাকিং এর জন্য, ফ্রুট ক্র্যাকিং এর জন্য কিন্তু আর এনএ দেওয়ার দরকার হবে না। তাহলে এই ছিল ফ্রুট ক্র্যাকিং এবং তার প্রতিকার। এবার আমি বলবো আপনাদেরকে ঝুমকা বা ক্লাস্টার ফরমেশন। কানের ঝুমকা, একটা লম্বা পুষ্পমঞ্জরি, একটু আম নেই, ডগার দিকে 5-6টা আম ধরে রয়েছে, যেগুলো আবার বাঁকা টিয়া পাখির ঠোঁটের মতো হলুদ 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 হলুদ। ক্লাস্টার ফরমেশন বা ঝুমকা ফরমেশন আমাদের ভারতবর্ষে যে সমস্ত জাত আছে তার মধ্যে সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায় দশেরিতে, তারপরে চৌসা ল্যাংড়াতেও দেখতে পাওয়া যায়। এই ক্লাস্টার ফরমেশন বা ঝুমকা ফরমেশনের 3টে কারণ। এই ক্লাস্টার বা ঝুমকার 3টে কারণের মধ্যে সবার প্রথম এনভায়রনমেন্টাল স্ট্রেস। যে সমস্ত বাগানে জলে ভাসিয়ে দেওয়া হয় সেই সমস্ত বাগানে অনেক সময় কি হয়, কিছু কিছু গাছের তলাতে মাটির নিচের লেয়ারে শক্ত একটা লেয়ার থাকে, একটা প্ল্যাটু থাকে, সেটা ভাঙা যায় না, সেটা তার তলাতে গাছ শিকড় চালাতে পারে না, তার ফলে সেইখানে গিয়ে জল জমে এবং গাছের স্ট্রেস হয়, বা অনেক দিন ধরে বৃষ্টি চলছে তার ফলে গাছে কিন্তু একটা স্ট্রেস পৌঁছায়। এইটা হচ্ছে প্রধান কারণ গাছে ক্লাস্টার বা ঝুমকা ফরমেশনের, এনভায়রনমেন্টাল স্ট্রেস। 2 নম্বর হচ্ছে ইমপ্রপার অর লেস ফ্রিকুয়েন্ট পলিনেশন। গাছে যদি পলিনেশন প্রপার না হয়ে থাকে বা গাছে যদি হার্মাফ্রোডাইট অর্থাৎ উভয়লিঙ্গ ফুল বেশি না থেকে থাকে তাহলে কিন্তু এই ক্লাস্টার বা ঝুমকা ফরমেশন হতে পারে। এবং এর কারণ হিসাবে 3 নম্বরে রয়েছে ঝুমকা ফরমেশনের কারণ হিসাবে heavy use of insecticide or improper use of insecticide। প্রচুর মাত্রায় গাছে কীটনাশক প্রয়োগ বা যে সময় প্রয়োগের দরকার নেই সেই সময় প্রয়োগের জন্য গাছে পলিনেশন প্রপার হতে পারে না। তার ফলে কারণ কি, উপকারী পোকাগুলো মারা যায় এবং পলিনেশন হতে পারে না। তার ফলে এই পলিনেশন না হওয়ার ফলে সেখানে ডিম্বাশয়, যেগুলো উভয় লিঙ্গ ফুল, সেগুলোর ডিম্বাশয় থেকে প্রপার ফল পরিণত হতে পারে না, ছোট্ট ছোট্ট ফল ধরে থাকে যেগুলো পরে খসে পড়ে যায়। অনেক সময় চাষিরা ভাবেন যে গাছে এত ফল ঝুলেছে, এরকম ঝুমকার মতো হয়ে ডগাতে এতগুলো করে ফল ঝুলেছে, তাহলে কত ফল হবে? একদমই নয়, সেগুলো আস্তে আস্তে সমস্ত খসে পড়ে যাবে। তাহলে এখানে আমাকে কি কারেকশন করতে হবে? প্রথম, এনভায়রনমেন্টাল স্ট্রেস কারেকশন করতে হবে। দ্বিতীয়, আমাদেরকে পেস্টিসাইড ব্যবহার করা যাবে না। এনভায়রনমেন্টাল স্ট্রেস কারেক্ট করার জন্য সবচেয়ে উপযোগী হরমোন গাছ থেকে কি রিলিজ হয়? এগেন অক্সিন রিলিজ হয়। এই অক্সিন যদি গাছে নিজে থেকে না তৈরি করতে পারে তাহলে আমাদেরকে কি করতে হবে? আলফা ন্যাপথাইল অ্যাসিটিক অ্যাসিড অর্থাৎ সিনথেটিক অক্সিন 300 ppm এ ব্যবহার করতে হবে। 100 থেকে 200 ppm এও কিন্তু রেজাল্ট পাওয়া যায়। 0.25 ml টু 0.5 ml পার লিটার অফ ওয়াটারে আমাকে নভেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে একবার অন্তত ব্যবহার করতে হবে, তাহলে গাছের স্ট্রেস অনেকটা রিডিউস হবে। ইন জেনারেল কেসে যারা হরমোন প্রয়োগ করতে চান না তারা কিছু কিছু প্রোডাক্ট এমন প্রয়োগ করতে পারেন যার জন্য গাছের স্ট্রেস কমে যায়। সেরকম প্রোডাক্ট কি? সেরকম খুব সহজলভ্য প্রোডাক্ট হচ্ছে অ্যামাইনো অ্যাসিডস। অ্যামাইনো অ্যাসিডস ন্যাচারালি কি করে তৈরি করা যায়, কি করে ন্যাচারাল প্রসেস খুব সহজলভ্যভাবে তৈরি করা যায় তার ভিডিও আমি পরে দেবো। কিন্তু অ্যামাইনো অ্যাসিডস বাজারে কিনতে পাওয়া যায়, সেটা যদি গাছে আপনারা বছরে 2 থেকে 3 বার স্প্রে করে রাখেন তাহলে কিন্তু গাছ স্ট্রেসে কম যায়। অতিবৃষ্টিতে, ভারী বৃষ্টিতেও কিন্তু গাছ স্ট্রেসে কম যাবে। এবং পরের পয়েন্ট হিসাবে পেস্টিসাইড অসময় ব্যবহার করবেন না। ফুল ফুটে গেছে, 6 সেন্টিমিটারের বেশি প্যানিক্যালের সাইজ হয়ে গেছে, ফ্লাওয়ার প্যানিক্যাল, সেই অবস্থাতে গাছে পেস্টিসাইড স্প্রে করবেন না। এই দুটো জিনিস ইউজ করলে কিন্তু এই ঝুমকা ফরমেশন বা ক্লাস্টার ফরমেশন আপনার গাছে হবে না।
পরের ফিজিওলজিক্যাল ডিসঅর্ডার সফট নোজ ফরমেশন, নরম নাক ফরমেশন। কি হয়, চাষিরা জানেন অনেক সময় গাছ মোটামুটি মার্বেল গুটির আকার ধারণ যখন করে, মোটামুটি সেমি ম্যাচুরিটি বা হাফ ম্যাচুরিটিতে পৌঁছায়, তখন আমের ভেন্ট্রাল শোল্ডারের দিক থেকে ভেন্ট্রাল পোর্শনে অ্যাপেক্স পর্যন্ত অংশটা নরম হয়ে যায়। কোন অংশটা দেখাও, এই একটা আম দেখতে পাচ্ছেন, এই আমের এইটা হচ্ছে ভেন্ট্রাল দিক, এটা হচ্ছে ভেন্ট্রাল শোল্ডার, এটা হচ্ছে ডরসাল দিক, আর এইটা হচ্ছে অ্যাপেক্স, এটা হচ্ছে বেস। তো এই যে ভেন্ট্রাল দিক, যেদিকে নাক থাকে আমের, সেই ভেন্ট্রাল দিকের অ্যাপেক্সের কাছাকাছি অংশে, এই অংশটাতে আমটা নরম হয়ে যায়, হাত দিলে নরম নরম ফিল হয়। ইন্দোনেশিয়াতে, মালয়েশিয়াতে একে বলা হয় ইস্টি ফ্রুট রট, ইস্টি ফ্রুট রট বা ইনসিডিয়াস ফ্রুট রট বলা হয়ে থাকে। ইনসিডিয়াস মানে কি, মানে এর কোনো কারণ জানা যায়নি, কোনো পোকা নেই, কোনো কিছু নেই, কোনো কারণ নেই এখনো পর্যন্ত, বিজ্ঞানীরা এর কোনো প্রপার কারণ খুঁজে পাননি। এর ফলেও কিন্তু ভারতবর্ষে প্রায় 0.5 to 0.7% ফ্রুট ক্রপ লস হয় আমের ক্ষেত্রে। এটাকে কারেকশনের জন্য অনেকে মনে করেন 20% ইউরিয়া, মানে 1 লিটার জলে 20 গ্রাম ইউরিয়া ব্যবহার করলে এর ইনসিডেন্স কমে যায়, কিন্তু এর সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা এখনো পর্যন্ত আমি পাইনি, কোনো আর্টিকেলে পাইনি। যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই লিখে জানাবেন। কিন্তু এখানে বলে রাখা ভালো, আমের নিউট্রিয়েন্টস যদি প্রপার মেনটেন থাকে, আমের ফল ধরার পরে যদি পটাশিয়াম এবং নাইট্রোজেনের পরিমাণ গাছে মেনটেন থাকে, তাহলে কিন্তু গাছে এই ধরনের সমস্যা কম দেখতে পাওয়া যায়। ডাইরেক্ট রিলেশন এখনো পর্যন্ত জানা যায়নি। এটাই ছিল সফট নোজ ফরমেশন। ইন্ডিয়াতে দশেরিতে প্রচুর পরিমাণে হয়, এছাড়া কেন্ট, হেডেন, টমি অ্যাটকিন্সেও এই প্রবলেম দেখতে পাওয়া যায় ফ্লোরিডা ভ্যারাইটিগুলোর মধ্যে। পরের ডিসঅর্ডার জেলি সিড ফরমেশন। আমরা যারা আম ভালোবাসি তারা জীবনের কোনো না কোনো সময় একটা এরকম আম অবশ্যই খেয়েছি, যে আমটা ওপরটা শক্ত, পাল্পের ভেতরের অংশটা, আটির কাছাকাছি অংশটা, স্টোনের কাছাকাছি অংশটা জেলি জেলি ঘেঁটে গেছে। এইটাই হচ্ছে জেলি সিড ফরমেশন। কখন হয়, একটা আম যখন অ্যাডভান্স ম্যাচুরিটিতে চলে যায়, অর্থাৎ ম্যাচিওর হয়ে গেছে, এবার সে পাকা শুরু করবে, আর কিছুদিন গাছে থাকলে পাকবে, বা ওই অবস্থায় গাছ থেকে তুলে নিলে পাকা শুরু হবে, সেই অবস্থাতে কিন্তু এই পাল্প ব্রেকডাউন হয়ে যায়। এর পার্টিকুলার কারণ এখনো পর্যন্ত জানা যায় না। কিছু ভ্যারাইটি এটাতে প্রোন, যেরকম আম্রপালি, দশেরি, চৌসাতে এই রোগ হয়ে থাকে, অন্য ভ্যারাইটিতেও হতে পারে, আমার দেখা মহাচানকেও কিন্তু এই রোগ হয়, জেলিসিড ফরমেশন। এটাকে কি করে আমরা কন্ট্রোল করব? জেলিসিড ফরমেশন হলে কিন্তু বিদেশে এক্সপোর্ট হবে না, একটা পুরো ক্রেট যাবে, সেখান থেকে ওখানকার লোক কেটে দেখবে, ওখানকার যারা ইনভেস্টিগেটর তারা কেটে দেখবে, একটা আমেও যদি জেলিসিড পায় তাহলে পুরো ক্রেট আম বাতিল হয়ে যাবে। তাই জেলিসিড ফরমেশন যারা এক্সপোর্ট করেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, বাগানীদের জন্য, কমার্শিয়াল বাগানীদের জন্য। তো এটাকে রিডিউস করার কি আছে, কি এমন উপায়? যখন ফল মার্বেল গুটির থেকেও বড় হয়ে গেছে, যখন ম্যাচিওর হয়ে গেছে, ফলের সাইজ আর বাড়বে না, ফলটা ম্যাচিউরিটিতে পৌঁছে গেছে, ফলটা তুলতে আরো 1 মাস থেকে 40 দিন বাকি রয়েছে, কিন্তু ফলের সাইজ আর বাড়বে না, সেই অবস্থাতে গাছে ক্যালসিয়াম প্রয়োগ করতে হবে। ক্যালসিয়াম প্রয়োগ করলে গাছের জেলিসিড ফরমেশন সেই সমস্ত ফলে হওয়ার চান্স অনেকটাই কমে যাবে। ক্যালসিয়াম আপনারা লিকুইড যদি ব্যবহার করেন, লিটারে 1 থেকে 2 ml, যদি আপনারা দানা ব্যবহার করেন তাহলে গাছের গোড়াতে 10 বছরের একটা গাছে 50 থেকে 100 গ্রাম ক্যালসিয়াম গাছের বেসিন রিজিয়ানে অক্টোবর, নভেম্বর বা ডিসেম্বর মান্থে দিয়ে দিতে হবে, প্রেফারেবলি অক্টোবর বা নভেম্বরে
দেওয়া। আমি রেকমেন্ড করব লিকুইড ক্যালসিয়াম দেওয়ার প্রি হারভেস্ট সিজনে, আম ম্যাচুরিটি যাওয়ার পরে গাছে স্প্রে করে দেবেন, অ্যাবজর্পশনটা ভালো হয়। শুধুমাত্র ক্যালসিয়াম ব্যবহার করলেই কিন্তু এই জেলি সিডের পরিমাণ আমরা অনেকটা কমাতে পারবো। পরের পয়েন্ট, স্পঞ্জি টিস্যু ফরমেশন। ভারতবর্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ আম, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আম আলফানসো এই রোগ দ্বারা আক্রান্ত, রোগ বলা ঠিক হবে না, ডিসঅর্ডার বলা ঠিক হবে। তো এই ডিসঅর্ডার দ্বারা আক্রান্ত এবং আলফানসোতেই সবচেয়ে বেশি ক্ষয় দেখতে পাওয়া যায় এই স্পঞ্জি টিস্যু ফরমেশনের জন্য। কি হয়, যখন আম ম্যাচুরিটিতে পৌঁছায় এবং অ্যাডভান্স ম্যাচুরিটির দিকে যায়, অর্থাৎ ফ্রুট রাইপনিং শুরু হয়, তখন আমের আটির গা থেকে আস্তে আস্তে বাইরের দিকে টিস্যুগুলো, পাল্পগুলো ফেটে যায় স্পঞ্জের মতো। মাঝে মাঝে তাতে এয়ার ক্যাভিটি থাকে, মাঝে মাঝে ক্যাভিটিতে এয়ার থাকে না, সেই যে ক্যাভিটিগুলো তৈরি হয়। যখন আমটা চিরবেন তখনই দেখতে পাবেন, বাইরে থেকে কিন্তু বোঝার কোনো চান্স নেই। বিপুল ভাবে আলফানসোতে এই রোগ ক্ষয়ক্ষতি করতো এক সময়, এখনো করে, কিছুটা হলেও কমানো গেছে। বিভিন্ন টেকনিক নতুন নতুন এসছে, বিভিন্ন এর কোনো কারণ এখনো পর্যন্ত জানা যায় না এক্স্যাক্ট, তবে তিনটে কারণ এর মেন কালপ্রিট বলে মনে করা হয়। সেই তিনটে কারণের মধ্যে সবার প্রথম হচ্ছে কোস্টাল রিজিয়নে টেম্পারেচারের ওঠানামা। মাটির টেম্পারেচার প্রচুর কিন্তু ওপরের টেম্পারেচার কম। এই ডিফারেন্সটা যদি বেশি হয়ে যায়, অর্থাৎ সারাদিন সূর্যালোক পৌঁছাচ্ছে মাটিতে, মাটি প্রচুর গরম হয়ে গেছে, কিন্তু এই হাওয়া যেটা চলছে, সমুদ্রের আশপাশ থেকে হাওয়া চলছে, সেই হাওয়াতে ওপরের অংশটা ঠান্ডা হয়ে যাচ্ছে, মাটি কিন্তু গরম রয়ে যাচ্ছে। এইটাকে মেন কালপ্রিট হিসাবে মনে করা হয় স্পঞ্জি টিস্যু ফরমেশনের জন্য। দ্বিতীয় নম্বর কারণ হিসাবে রেডিয়েশনকে ধরা হয়, সোলার রেডিয়েশনের জন্য এটা হতে পারে। তিন নম্বর কারণ হিসাবে বলা যায় যে আমের ভেতরের কন্ডিশনটা এমন একটা পরিস্থিতিতে পৌঁছায় যেই সময় আম আঁটি থেকে জার্মিনেট করার একটা চেষ্টা শুরু করে, অর্থাৎ আম গাছে ঝুলে আছে কিন্তু তার ভেতরে যে আঁটি, সেটা থেকে সে নিজেকে চারা তৈরির জন্য ডাল বের করা, জার্মিনেট করার একটা প্রচেষ্টা শুরু করে, প্রসেস শুরু করে। তার ফলে কি হয়, পাল্প ডিটোরিয়েট হয়ে যায়, নষ্ট হতে শুরু করে। এটাকেও কারণ হিসেবে ধরা হয়। বিভিন্ন ধরনের প্রিভেন্টিভ মেজার ব্যবহার করা হয়, তার মধ্যে কয়েকটা প্রমিজিং প্রিভেন্টিভ মেজার স্পঞ্জি টিস্যু কমানোর জন্য বলে দিই। সবার প্রথম মালচিং। গাছের গোড়াতে যদি মালচিং করা হয় তাহলে কিন্তু গাছে স্পঞ্জি টিস্যুর পরিমাণ অনেক কমে যাবে, ফলে কারণ হিট ডেসিপেশনটা ইমপ্রপার হবে না তখন। দ্বিতীয়, গাছে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম এবং নাইট্রোজেনের উপস্থিতি। গাছে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম এবং নাইট্রোজেন যদি থাকে তাহলে স্পঞ্জি টিস্যু ফরমেশনের চান্স অনেকটা কমে যায়। পরের পয়েন্ট হিসাবে, গাছে প্যাক্লোবিউটাজল ব্যবহার করলে স্টার অনেকটা এই স্পঞ্জি টিস্যু ইনসিডেন্স কমানো যায়। প্যাক্লোবিউটাজল 10 বছরের আগে গাছে ব্যবহার করা উচিত নয়। প্যাক্লোবিউটাজল চাষি ছাড়া কেউ ব্যবহার করবেন না, রিসার্চ হয়েছে তাই আপনাদেরকে আমি বলে দিলাম। আপনারা কি করতে পারেন, আপনাদের কোনো একটা পার্টিকুলার গাছে, যাদের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে বাড়ি, যেরকম আমার, সেরকম অঞ্চলে আপনারা কি করতে পারেন অ্যাজ এ প্রিভেন্টিভ মেজার, গোড়াতে মালচিং করবেন গাছের গোড়াতে। 2 নম্বর, গাছে নাইট্রোজেন এবং পটাশ স্প্রে করে দেবেন, তাহলেই হয়ে যাবে। এইখানে পটাশিয়াম নাইট্রেট ব্যবহার করতে পারেন, ক্যালসিয়াম নাইট্রেটও অনেকে ব্যবহার করে থাকে, পটাশিয়াম নাইট্রেটও আপনারা ব্যবহার করতে পারেন। এইটাই ছিল স্পঞ্জি টিস্যুর এখনো পর্যন্ত কিছু প্রমিসিং প্রিভেন্টিভ মেজার্স। এইখানেই শেষ করব আজকে ম্যাঙ্গো ডিসঅর্ডারের এপিসোড, যেগুলো মানুষ এড়িয়ে যান, যেগুলো মানুষ অনেকে এটা সম্বন্ধে অবগত নন, এইগুলোর সম্বন্ধে আপনাদেরকে আজকে জানালাম, প্রিভেন্টিভ মেজার বললাম, যাতে আপনারা আরো বেশি ফল উৎপাদন করতে পারেন
যাতে আপনারা আরো বেশি ফল উপভোগ করতে পারেন। নমস্কার, ভালো থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা আমের এপিসোড নিয়ে।